দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে এই আর্থিক খাতের শৃঙ্খলার সঙ্গে দেশের এলডিসি উত্তরণের যে সম্পর্ক, সে বিষয়টিও আমাদের এখানে আলোচনায় উঠে আসবে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ঢাকা চেম্বারের সাবেক পরিচালক জনাব রাশিদুল করিম মুন্না, একই সঙ্গে যিনি বহুমুখী পাট পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি হিসেবেও আছেন। জনাব মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, সরাসরি আমরা আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে যে এখন এই মুহূর্তে যদি আমরা দেখি দেশের আর্থিক খাতে কিংবা অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের সর্বত্র একটি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে গভর্নর আউট গভর্নর ইন। এই বিষয়টিকে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। গভর্নর আসবেন এটি স্বাভাবিক, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করা আছে এবং সেখানে কর্মসংস্থান সৃষ্টির একটা দায়িত্ববোধ আছে। সেই জায়গাতে আমরা দেখেছি যে গত তত্ত্বাবধায়ক সরকারের যেই নেতৃত্ব, সেক্ষেত্রে একটা ভালো উদ্যোগ ছিল যে অর্থনীতির মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এবং কিছুটা সফল হয়েছে যে কনজারভেটিভ অ্যাপ্লিকেশনে। কিন্তু আপনি যদি আবার পাশাপাশি চিন্তা করেন যে অর্থনীতি গতিশীল করতে গেলে এই কনজারভেটিভ অ্যাপ্লিকেশনটা অনেক ক্ষেত্রে কার্যকরী না, এবং সেটা আমরা দেখেছি যে আর্থিক খাতে কিছুটা হয়তো শৃঙ্খলা ডেভেলপ হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু অর্থনীতি কিন্তু গতিশীলতা আসেনি। সুতরাং অর্থনীতি গতিশীলতা আসার জন্য ডিফারেন্ট মেকানিজম অ্যাপ্লিকেশনে আসা দরকার, এবং আমরা প্রত্যাশা রাখছি নতুন গভর্নর সাহেব সেই দায়িত্ব পালন করবেন যাতে সার্বিকভাবে অর্থনৈতিক গতিশীলতা আসে। বাট মাথায় রাখতে হবে কনজারভেটিভ অ্যাপ্লিকেশনে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটা সুযোগ থাকে, কিন্তু এমন কিছু না করা যাতে মুদ্রাস্ফীতি খুব বেশি বৃদ্ধি না পায়, যাতে মানুষের ক্রয় ক্ষমতার যে একটা শোচনীয় অবস্থা আছে সেটা উত্তরণের বিষয়টা যাতে মাথায় থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে টাকার প্রবাহ কমাতে হবে, অর্থাৎ ঋণ প্রবাহ কমাতে হবে, অন্যদিকে আবার ঋণ প্রবাহ কমালে বেসরকারি খাত গতি পাবে না, অর্থাৎ প্রবৃদ্ধি অর্জন হবে না। এই দুয়ের সমন্বয়টা খুব জরুরি, তাই তো? এই সমন্বয়ের যে মেকানিজমটা, এটা নতুন গভর্নরের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে একজন ব্যবসায়ী হিসেবে যেহেতু উনি চ্যালেঞ্জগুলা মোকাবেলা করেছেন, সুতরাং সার্বিক অর্থনীতির যে গতিশীলতা আনা দরকার, যেটা অনেকখানি স্থবির হয়ে আছে, সুতরাং এই জায়গাতে হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা মানেই কিন্তু হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হওয়া, কিন্তু সেই সাথে আমাদের যে মুদ্রাস্ফীতির যাতে ঊর্ধ্বমুখী না হয় সেটা একটা নিয়ন্ত্রণ রেখা বজায় রাখতে হবে না। কিন্তু এই যে দুইয়ের সমন্বয়, এটা তো খুব কঠিন বিষয়, এবং এই দুইয়ের সমন্বয়টা তাহলে কিভাবে হতে পারে? এটা আসলে আমরা অপেক্ষা করছি যে এই সমন্বয়টার মধ্যে যেমন সরকারের কিন্তু দায়িত্ব আছে কর্মসংস্থান সৃষ্টি করা, সরকারের দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি করা, সরকারের দায়িত্ব হচ্ছে আর্থিক খাতের যে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে আসা। সুতরাং সার্বিকভাবে ছোট্ট করে বলাটা কঠিন, সার্বিকভাবে চিন্তা করতে হবে যে অর্থনৈতিক গতিশীলতা আনার জন্য অবশ্যই সুশাসন একটা বড় ব্যারিয়ার ছিল। এই সুশাসনটা কিভাবে আনা যায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে আস্থার যে জায়গাটা, মানুষের মধ্যে যে আস্থাহীনতাটা ছিল আর্থিক খাতের ব্যাপারে, এই জায়গাটা হচ্ছে প্রথমে হিট করতে হবে যে মানুষের আস্থা আসে। কারণ আপনি দেখবেন যে এই যে একটা টাকা, 500 টাকার একটা নোটকে আমরা 500 টাকা হিসেবে ট্রিট করছি, কিন্তু এই নির্ভরশীলতা কিন্তু নির্ভর করছে সেন্ট্রাল ব্যাংকের আস্থার উপর, এবং সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্বে যারা থাকবেন তাদের যে নীতিমালাগুলা ঘোষিত হবে, বাস্তবায়িত হবে, এবং এই জায়গাতে যে সমন্বয়ের যে বিষয়গুলো আছে, মানুষের মধ্যে যে একটা বিশাল অনিশ্চয়তা ছিল আর্থিক খাত সম্পর্কে, এই আস্থাটা ফেরানোটা খুব জরুরি হয়ে গেছে। আমি আরেকটি প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে যে এর আগে বিভিন্ন সময় ব্যবসায়ীরা বিভিন্ন সভা সেমিনারে বা বিভিন্ন সার্কেলে যখন আলোচনা হয় কিংবা সাংবাদিকদের মুখোমুখি হয়, তখন আপনারা কিন্তু প্রায় একটা অভিযোগ করতেন যে গভর্নর আমাদের কথা বুঝছেন না, অর্থমন্ত্রী আমাদের কথা বোঝার চেষ্টা করছেন না, এনবিআর এর চেয়ারম্যান আমাদের সঙ্গে দেখা দিচ্ছেন না। এই রকমের নানান অভিযোগ কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে আসে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো একজন ব্যবসায়ী থেকে বাংলাদেশে এই প্রথম গভর্নর হলেন, তো ব্যবসায়ীরা কি কি সংকট, কি কি সমস্যা, কোথায় কোথায় বাধা ফেস করে সেটা তার জানা আছে। তাহলে সেক্ষেত্রে তো
আপনাদের সুবিধা হওয়ার কথা, আপনারা কি মনে করেন? যদিও সমালোচনা আছে, বাংলাদেশের যে কালচার তাতে দেখা যাচ্ছে যে ব্যাংকার থেকে গভর্নর হচ্ছেন, কখনো আমলা থেকে হচ্ছেন, কখনো অর্থনীতিবিদ থেকে হচ্ছেন, কিন্তু এবার তো তার উল্টো। তো সেক্ষেত্রে আপনারা কতখানি আশাবাদী? আসলে মূল সমস্যাটা হচ্ছে এখানে না, মূল সমস্যা হচ্ছে যেটা আমি বলেছি যে আর্থিক খাতের ভয়াবহ একটা দুর্নীতি হয়েছে। জি, একটা ছোট অংশ সারা দেশের আর্থিক খাতকে লুটপাট করেছে এবং একটা ভঙ্গুর একটা অবস্থা নিয়ে গেছে অর্থনীতিকে, জি। এবং সেই টাকাটা দেশে নেই, দেশে বাইরে চলে গেছে। সুতরাং আমাদের মূল বিষয়টা হচ্ছে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে যারা উদ্যোক্তা আছে, এবং উদ্যোক্তাদের কিন্তু ডে নাইট তৈরি হচ্ছে না। একজন ভালো উদ্যোক্তা সৃষ্টি হতে কিন্তু একটা লম্বা সময় পার হয়ে তার যে অভিজ্ঞতাটা সৃষ্টি হয়েছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী সে তার ব্যবসাতে সেটা কাজে লাগাচ্ছে। এবং বাংলাদেশ কি একটা বড় আঙ্গিকে যে আজকে এসেছে, এই গত আমি বলবো যে 80 দশক থেকে যে যাত্রাটা শুরু হচ্ছে, যে কৃষি প্রধান দেশের পাশাপাশি অর্থনীতি হচ্ছে শিল্পের একটা বড় ধরনের বিপ্লব হয়েছে, এই জায়গাটাতে ফোকাস করতে হবে। এবং এই জায়গাতে আমাদের মূল প্রত্যাশাটা থাকবে নতুন গভর্নরের কাছে, যারা একটা ছোট শ্রেণী, যারা সারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে দেশের বাইরে টাকা নিয়ে গেছে, এটাকে কিভাবে সংশোধন করা যায়, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং প্রকৃত যারা ব্যবসায়ী আছে তাদের যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো উত্তরণের ক্ষেত্রে সরকারের নীতিমালাগুলো কিভাবে সহযোগিতার রোলটা প্লে করতে পারে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তো ব্যবসা করবে না, ব্যবসায়ীতে একটা সহায়ক পজিশন তৈরি করবে বা পরিবেশ তৈরি করবে। এবং এই জায়গাতে আমরা দেখেছি, গত তত্ত্বাবধায়ক সরকার আমলেও দেখেছি যে কনজারভেটিভ অ্যাপ্লিকেশনে যাওয়ার কারণে যারা ব্যবসায়ী তারা যখন হচ্ছে এলসি দিয়ে মাল ইম্পোর্ট করতে যাচ্ছে, শিল্পের কাঁচামাল আমদানি করতে যাচ্ছে, সেই ক্ষেত্রেও তারা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ যারা লুটপাট করেছে তাদের ক্ষেত্রে তো যেমন অবারিতভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাদের ডকুমেন্টেশনটা সেভাবে দেখা হয়নি, কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী তারা এই যে স্বাভাবিক প্রক্রিয়াতে তাদের যে সাপ্লাই চেইনের যে গতিটা আনা দরকার, তার জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার, এই সাপ্লাইটা ঠিক মতো ছিল না। এবং যে কারণে কিন্তু আজকে অর্থনীতি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু আমরা ভালো দেখিনি, নিয়ন্ত্রণ হয়েছে, শৃঙ্খলা আনার চেষ্টা হয়েছে, কিন্তু গতিটা আসেনি। সুতরাং গতিটা আনতে গেলে একটা সমন্বয় দরকার, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, যাতে প্রকৃত ব্যবসায়ীরা সঠিকভাবে আর্থিক খাতের সহযোগিতাটা পায়, কারণ এটা ছাড়া মানে গতি আনা সম্ভব না। জি, আপনি যে কথাটি বলছিলেন যে অনেক অর্থ পাচার হয়ে গেছে, তো এই অর্থ যে পাচার হয়ে গেছে এটাও আর্থিক খাতে যে এখন অনেকখানি যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, আপনি যেটি বলছিলেন যে বিগত সরকার চেষ্টা করেছে সেটাকে শৃঙ্খলা আনার, হয়তো পুরোপুরি পারেনি, তো হয়তো নতুন সরকার চেষ্টা করবেন যে সেই জায়গাতে গুরুত্ব দেওয়ার, এবং অর্থমন্ত্রী সেটি বলেছেনও। তো আপনি বলছিলেন যে অর্থ পাচার হয়ে গেছে, তো অনেক দিন ধরেই আমরা দেখছি যে অর্থনীতি একটা স্লোত গতি, এই গতির পেছনে কি অর্থ পাচারটাই মূল কারণ, নাকি আরও কিছু কারণ আছে? সেটি আপনার কাছ থেকে একটু শুনবো, তার আগে একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আপনি একটু এটা ডিটেলসে বলবেন। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে। অতিথি হিসেবে আমরা পেয়েছি ঢাকা চেম্বারের সাবেক পরিচালক জনাব রাশেদুল করিম মুন্না। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে অনেক দিন ধরে বাংলাদেশের অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে একটা স্থবিরতা, স্লোত গতি, এটার পেছনে শুধুমাত্র কি অর্থ পাচারটাই একমাত্র কারণ, নাকি আরও কিছু কারণ? এটার মূল কারণটা হচ্ছে যারা অর্থনীতির চালিকা শক্তি, যেই বিজনেস কমিউনিটি যারা আছে, এই যে গত প্রায় 2 বছর যে রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতায় নতুন বিনিয়োগটা হয়নি, মানে অনিশ্চয়তার কারণে। এবং এটা খুব স্বাভাবিক। আমি যখন একটা অনিশ্চয়তার মধ্যে থাকব, আমি কিন্তু এক্সিস্টিং যা আছে সেটাকে আমি সিকিউর করার চেষ্টা করব, নতুনভাবে আমি রিস্কটা নিব না। যখন বিজনেসের সহায়ক পরিবেশটা থাকবে বা দেশের স্থিতিশীলতা থাকবে, তখন কিন্তু আমি চিন্তা করব আমি কিভাবে আমার প্রতি বছরে যেটা টার্গেট থাকে যে আমি 20% বা 25% আমার গ্রোথটা বাড়াবো, এবং সেইটাকে মাথায় রেখে কিন্তু হচ্ছে আমি আমার প্ল্যানিংটা করব। এইটা হচ্ছে ছন্দপতন ছিল। আপনি গত 2 বছর যদি দেখেন তাহলে তথ্য দেখবেন যে এই গ্রোথ বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিগুলো তাদের
সম্প্রসারণ করার ক্ষেত্রে একটা অন্যতম শক্তি হচ্ছে মেশিনারি ইম্পোর্ট করা। এই ধরনের মেশিনারিগুলো কিন্তু ইম্পোর্টটা সেভাবে হয়নি। হ্যাঁ। অর্থাৎ এই গ্রোথটা বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আমি সিকিউর কিনা, অর্থাৎ আমরা যে চলছি, আমরা আমাদের যদি আজকে দেখেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা বলছেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল, এখনো আছে, সেটা এখনো সেভাবে স্টেবল হয়নি। এবং আমি যদি একজন উদ্যোক্তা হিসেবে চিন্তা করি যে আমার ইন্ডাস্ট্রি ঠিকমতো চলবে, আমি অন্য ধরনের প্রেশারে থাকবো না, এবং এই জায়গাতে আমি স্বাভাবিকভাবে আমার কাজটা করতে পারবো, অর্থাৎ স্বাভাবিকতা সৃষ্টি হওয়াটা হচ্ছে সরকারের দায়িত্ব। আপনি যে কথাটা বলছিলেন যে মেশিনারিজ ইম্পোর্টটা হয়নি, আপনি তো রপ্তানি খাতের একজন বড় উদ্যোক্তা এবং বহুমুখী পাট পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি হিসেবেও আপনি দায়িত্ব পালন করছেন এবং জুট পণ্য রপ্তানি করার ক্ষেত্রে আপনি একজন অন্যতম শীর্ষ পজিশনে আছেন। আপনার কাছে প্রশ্ন, একই সঙ্গে রপ্তানিতেও গতি নাই কেন? এটার মূল কারণটা হচ্ছে শুধুমাত্র দেশীয় না, আপনি দেখবেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পরবর্তী হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি, টোটাল যে অর্থনীতির মধ্যে একটা সার্কুলেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা বাধাগ্রস্ত হয়েছে। কারণ একটা অনিশ্চয়তা ছিল যে আগামীতে শুল্ক নীতিটা কি হবে, এবং সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। আমি জাস্ট গত সপ্তাহে জার্মানি থেকে এসেছি, আমাদের বায়াররা কিন্তু যে পরিমাণ প্রোডাক্ট ইম্পোর্ট করে, তাদের যে মার্কেটের যে সাইজটা আছে, তারা সেখানেও কনজারভেটিভ অ্যাপ্লিকেশনে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা ধাক্কা, পরবর্তীকালে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে তাদের যে টোটাল ইম্পোর্টের যে ভলিউমটা আছে, এটা 20 থেকে 30% কমিয়ে দিয়েছে। কারণ ওখানে কিন্তু মুদ্রাস্ফীতির একটা ধাক্কা এসেছে, মানুষের ক্রয় ক্ষমতার একটা সীমাবদ্ধতা এসেছে, তারা কম কিনছে। সুতরাং এইটাকে মাথায় রেখে পাশাপাশি আমাদের দেশীয় যে রাজনীতি, অস্থিরতা, সব কিছু মিলে আমরাও একটা আপনি যদি বাজারে যান তাহলে দেখবেন যে মানুষ অনেক কষ্টে আছে, এবং সেখানে তার অস্তিত্বটা নির্ভর করছে সে কীভাবে স্বাভাবিক একটা পরিস্থিতি পাবে বা পরিবেশ পাবে। তো সব কিছু মিলে আইন শৃঙ্খলার অবনতি হওয়া থেকে শুরু করে আমাদের যে স্বাভাবিক যেই আস্থার যে জায়গাটা, অর্থাৎ সরকারকে আমাদের একটা প্রত্যাশা যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে যে স্বাভাবিক অবস্থায় কখন আসবে, কীভাবে আসবে। সুতরাং আমরা সাধুবাদ জানাই, নতুন সরকার এসেছে, দায়িত্ব নিয়েছে, এবং আমরা অপেক্ষায় আছি আইন শৃঙ্খলা একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে, এবং স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করলে যারা অর্থনীতির সাথে যারা আছে তারা সাহসী হবে, তারা উদ্যমী হবে, গতিশীল হবে, এবং নতুন বিনিয়োগ করার সাহসটা পাবে। এবং সেই বিনিয়োগের জায়গাতে আর্থিক খাতে, বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক খাতে যারা আছে তারা সহায়ক ভূমিকাটা পালন করতে পারছে কিনা, এবং যারা মূলত চালিকা শক্তির সাথে সংশ্লিষ্ট আছে তারা বেনিফিটেড হচ্ছে কিনা। এবং গত দিনগুলোতে যেটা হয়েছে, মূল চালিকা শক্তির জন্য যে ধরনের সহযোগিতা হওয়া দরকার ছিল সেটা হয়নি, এবং না হওয়ার কারণে কিন্তু একটা ছন্দপতন হয়েছে সবকিছু মিলে। ঠিক এরকম একটি বাস্তবতার মধ্যে কিন্তু নতুন করে আলোচনায় এসেছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অর্থাৎ এলডিসি উত্তরণের আলোচনাটাও কিন্তু এসেছে। তো আমরা তো দেখলাম যে আপনারা ব্যবসায়ীরা অনেক দিন ধরে বলছেন যে এলডিসি উত্তরণের জন্য আসলে আরও সময় প্রয়োজন, এবং নতুন যে বাণিজ্য মন্ত্রী এসেছেন উনিও বলেছেন যে এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা কাজ শুরু করেছেন, এবং অলরেডি জাতিসংঘে তারা চিঠিও পাঠিয়েছেন যে এই এলডিসি উত্তরণ 3 বছর যাতে পিছিয়ে দেয়া হয়। এইটা আসলে কেন? আমরা তো যেটা জানি যে এলডিসি উত্তরণের যে 3টি শর্ত, মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক এবং যে কন্ডিশন ছিল, সেগুলো তো বাংলাদেশ তো ফুলফিল করেছে, তারপরেও কেন পিছিয়ে দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটা প্রশ্ন করার জন্য। প্রথমে আমি সরকারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি যে সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনই হচ্ছে একটা চিঠি জাতিসংঘে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে যেই মানদণ্ডগুলো হচ্ছে কেন্দ্র করে এলডিসি গ্র্যাজুয়েশনের ইস্যুগুলা সামনে নিয়ে আসে, আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যারা আছে তারা একই লেভেলে, একটা স্ট্যান্ডার্ড লেভেলে এসেছে? সেটা তো আসেনি। আমরা যদি দেখি যে গার্মেন্টস সেক্টরে শুধুমাত্র যেই এলডিসি গ্র্যাজুয়েশনটা হলে যে বেনিফিটটা নিতে পারবে, অর্থাৎ এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টা কি, যে আমার এক ধরনের স্ট্যান্ডার্ডাইজ আমি ডেভেলপ করেছি, এনশিওর করেছি, এবং সেই কারণে আমার সুযোগটা বাড়বে। কিন্তু সেটা না হয়ে আমার যদি এখন দেখেন 1,17,00,000 উদ্যোক্তা বাংলাদেশে আছে, তার মধ্যে 56% হচ্ছে ইনফর্মাল চ্যানেলে আছে। এবং এলডিসি গ্র্যাজুয়েশন যখনই আমরা হয়ে যাব, যে কোনো বার যখন বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাবে, তখন প্রথমেই প্রশ্ন করবে
এই ফ্যাক্টরির কমপ্লায়েন্স সার্টিফিকেশনটা আছে কিনা। একটা ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন মানে হচ্ছে আমাদের দেশীয় শুধুমাত্র লাইসেন্স না, এখানে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স, ফায়ার সার্ভিসের লাইসেন্স, কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স, আমি শ্রমিকদেরকে ঠিকমতো বেতন কাঠামো অনুযায়ী বেতন দিচ্ছি কিনা, তাদের ইন্স্যুরেন্স করছি কিনা, তাদের মেডিকেল সাপোর্ট দিচ্ছি কিনা। এই যে প্রাইভেট সেক্টর যে একটা এই 40-50 বছর ধরে যে গ্রো করছে, সেক্ষেত্রে কিন্তু এখনো সেই সবল একটা অবস্থায় আসেনি। পাশাপাশি আমি বলবো যে আমাদের যারা প্রতিযোগী দেশগুলো আছে তাদের সক্ষমতা, বিশেষ করে তাদের যে হিউম্যান রিসোর্সের যে সক্ষমতাটা আছে, এইটা অনেক বেশি। কারণটা হচ্ছে যে তারা দেখা যাচ্ছে যে 100 জন শ্রমিক নিয়ে যে ধরনের প্রোডাক্টিভিটি আছে, সেই কাজটা বা সেই পরিমাণ প্রোডাকশনটা বাংলাদেশে করতে গেলে প্রায় 4 থেকে 500 শ্রমিক ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ এখানে সক্ষমতা একটা বড় ইস্যু। তাহলে আমি একটু শেষ করি বোঝার জন্য, জি। যে সেখানে তারা যেটা করছে কিছু টেকনোলজি ব্যবহার করছে, তারা ইনোভেটিভ প্রোডাক্ট যাতে ডেভেলপ করতে পারে, ডাইভার্সাল প্রোডাক্ট যাতে করতে পারে, যাতে বেসিক যে প্রাইসটা আছে সেটার বাইরেও তারা ভ্যালুয়েশন করে ভালো দাম পেতে পারে। এবং এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ কিন্তু গার্মেন্টস সেক্টরের একটা কোম্পানি আমাকে দেখান যারা হচ্ছে ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলো তৈরি করছে, সবাই কিন্তু বেসিক প্রোডাক্টটা করছে। সুতরাং এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, যে নর্মাল প্রাইসে নর্মাল প্রোডাক্ট বিক্রি করে এলডিসি গ্র্যাজুয়েশনের সুযোগটা আমরা নিতে পারবো না। এখানে যে আমাদের প্রস্তুতির যে বিষয়টা আছে, এটা অপ্রতুল। তাহলে আপনার কাছে আমার একটু প্রশ্ন, সেটি হচ্ছে, তার মানে আপনি যেটা বলছেন যে আমাদের সক্ষমতার অভাব আছে, আমরা পুরোপুরি প্রস্তুত না। তাহলে জাতিসংঘের কাছে বা যারা এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারটা দেখছেন, জাতিসংঘের যে সংস্থা, তাদের কাছে আমাদের পজিটিভ তথ্য কিভাবে গেল, এটি হচ্ছে এক। দুই হচ্ছে যে এলডিসি উত্তরণ হলে আমরা যে সুযোগ সুবিধাগুলো হারাবো, তাহলে সেটি আসলে কিভাবে আমরা টেক ওভার করতাম, যদি এই 26 সালের নভেম্বরেই তো চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা ছিল। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে এত সীমাবদ্ধতার পরেও যে 3টি শর্ত পূরণের যে বিষয়গুলো প্লাস আদার্স যে কন্ডিশনগুলো, এটার ব্যাপারে পজিটিভ তথ্য কিভাবে তাদের কাছে গেল, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে আমি নেব। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে, সেই সঙ্গে এলডিসি উত্তরণ নিয়েও আমাদের আলোচনা চলছে। তো আমরা অতিথি হিসেবে পেয়েছি জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল, তাহলে আমাদের যদি প্রস্তুতির এতটাই মানে সক্ষমতার অভাব থাকে, তাহলে আমাদের পজিটিভ তথ্যগুলো জ্ঞান কিভাবে? তার মানে এখানে কি তথ্য ম্যানিপুলেট করা হয়েছে, অর্থাৎ বিগত সরকার বাড়িয়ে বাড়িয়ে দেখিয়েছেন? সেটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে, আমি যখন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাব, আমাকে তো প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে কমিটি হচ্ছে, মিটিং হয়েছে, কিন্তু প্রস্তুতির জায়গাতে যে করণীয় যে কাজগুলো আছে, নীতি সহায়তা সরকারের সাইড থেকে এবং উদ্যোক্তাদের সাইড থেকে যে ডেভেলপমেন্টের কথা ছিল, সেটা কিন্তু হয়নি। আমি ছোট্ট করে বলি, আমরা যেই গার্মেন্টস সেক্টর বলেন বা অন্য সেক্টরে আছে, আমাদের কিন্তু কমপ্লায়েন্স সার্টিফিকেশনটা নেই। সুতরাং মানে কমপ্লায়েন্স নেই সার্টিফিকেট কোনো ফ্যাক্টরির, এই ফ্যাক্টরিগুলো কিন্তু এক্সপোর্ট করতে পারবে না। একবারে স্ট্রেইট আমি দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়ত হচ্ছে, আমাদেরকে বেসিক প্রোডাক্ট করে আমাদের বেনিফিট নেওয়ার সুযোগটা নেই। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট ডাইভার্সিফিকেশনের ব্যাপারে ফোকাস করতে হবে। সুতরাং আমার মূল বক্তব্যটা হচ্ছে যে এক্সপোর্ট রেডিয়েন্সের জায়গাতে যে আমাদের প্রস্তুতিটা দরকার ছিল, R&D, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি কীভাবে আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে এবং আমরা যাতে অন্যদের সাথে কম্পিটিটিভ হতে পারি। সুতরাং এই জায়গাতে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আমাদের ব্র্যান্ডিংয়ে একটা ঘাটতি আছে। বায়ারদের কাছে আমাদের যে গার্মেন্টস সেক্টরের বাইরে অন্য যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলো কিন্তু সেভাবে পরিচিত না বা দেশটাই পরিচিত না। সুতরাং এই বিষয়টি একটু আপনাকে থামিয়ে দিই, সেটি হচ্ছে এই যে আপনারা যে এখন সময়টা চাইলেন বা চাচ্ছেন বা সরকারও চিঠি দিয়ে চেয়েছে, আসলে কোন কোন কাজগুলো আসলে করা হয়নি, যেটার জন্য আপনারা সময় চেয়েছেন বা চাচ্ছেন? আমার কাছে যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে যদি তাকিয়ে দেখেন, একটা অংশের কমপ্লায়েন্স সহ তাদের স্ট্রেংথ যথেষ্ট শক্তিশালী হয়েছে, তারা ফেস করতে পারবে। জি, গার্মেন্টস সেক্টরের বাইরে যে সেক্টরগুলো আছে, আমি যদি দায়িত্ব নিয়ে বলি, 98% ফ্যাক্টরি কোনো কমপ্লায়েন্স সার্টিফিকেশন নেই। তারা বেসিক প্রোডাক্ট করছে, তাদেরকে ওই মার্কেটে রিচ করতে গেলে
ভ্যালিডেশন ছাড়া কোনো উপায় নেই। এবং ভ্যালিডেড প্রোডাক্ট বা ডিজাইন প্রোডাক্ট করতে গেলেই তো হচ্ছে রিসার্চের জায়গাতে খুব ফোকাস করতে হবে। এখানে আমাদের যে ধরনের প্রতিষ্ঠানগুলা, যেটাকে আমরা বলি সার্ভিস সেন্টার, যেটা আমাদের প্রতিটি দেশগুলোর মধ্যে আছে, এই ধরনের কোনো সার্ভিস সেন্টার এখানে নেই যারা আমাদেরকে রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে সাহায্য করবে। আমরা এই কম্পিটিটিভ হতে গেলে আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে। আমরা ওয়ার্কার পাচ্ছি, প্যাটার্ন তো অবশ্যই আছে। আমি বলবো যে আমি যে টেকনোলজিগুলো ব্যবহার করবো সেই মেশিনগুলো কে চালাবে, কিভাবে চালাবে, এটা নষ্ট হলে কে ঠিক করবে। সুতরাং আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে প্রতিটি দেশগুলোর সাথে কম্পিটিটিভ বা আমাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করতে হবে। আমরা বেসিক মেশিন দিয়ে বেসিক প্রোডাক্ট করে ওই মার্কেটের সুযোগটা নিতে পারবো মানে না। আপনি বলতে চাচ্ছেন যারা আমাদের বায়ার, তারা আসলে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমাদের এখানে কমপ্লায়েন্স দেখবে, আমরা লেবার লটা ঠিকভাবে করছে পারছি কিনা, কিংবা প্রযুক্তি কেমন ব্যবহার করছি, সব কিছু বিষয়গুলো দেখবে যেখানে আমাদের ঘাটতি আছে। শুধু তাই না, পরিবেশও দেখবে। সুতরাং মূল কথা হচ্ছে যে এই ফ্যাক্টরি শুধুমাত্র এই নিয়ম নীতির মধ্যেই চলছে না। এই ফ্যাক্টরি ওই মার্কেটের যে ভ্যালুডেশনের যে সুযোগটা আছে, এই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করে কীভাবে প্রস্তুতি নিতে পারি। অর্থাৎ প্রস্তুতির জায়গাতে আমি বলবো যে সীমাবদ্ধতা আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, গভর্নমেন্ট কিছু ইনসেন্টিভ দিচ্ছে, কিন্তু আমি রিসার্চ করব বা আমাকে রিসার্চকে সাপোর্ট দিবে এই ধরনের কোনো অর্গানাইজেশন কিন্তু নেই। আমরা টেকনোলজি ব্যবহার করব, কী ধরনের টেকনোলজি ব্যবহার করব অন্য সেক্টরগুলোতে কারা করতে পারবে, সেই জায়গাতে কোনো সাপোর্ট দেওয়ার মতো কোনো অর্গানাইজেশন নেই। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে আমাদের যে কর্মী দল আছে বা ওয়ার্কার ফোর্স আছে, তাদেরকে কীভাবে আমরা আপগ্রেড করতে পারি। যেই ফ্যাক্টরিটা আজকে 1000 পিস মাল বানাচ্ছে, সে কীভাবে একই ফ্যাসিলিটি দিয়ে 2000 বা 2500 পিস মাল বানাতে পারবে, বা বেসিক প্রোডাক্ট না করে তারা গ্র্যাজুয়ালি কীভাবে ভ্যালুডেড প্রোডাক্টগুলি করতে পারবে। এই যে সক্ষমতার জায়গাতে যে ফোকাস করে একটা ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানো প্রত্যেকটা সেক্টর ওয়াইজ, এই কাজটা অনুপস্থিত আছে এবং এই কাজটা হচ্ছে না সরকারের কাছে। এইটাই আমাদের প্রত্যাশা। এই চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য এখন থেকে নতুন সরকার কিভাবে ফোকাস করে কিছু কাজ করতে পারে। তাহলে যে বিষয়টা আপনি বললেন যে এই সীমাবদ্ধতাগুলো আমাদেরকে মেকআপ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের দিক থেকে করণীয় কি হবে, কিংবা এখানে সরকারই বা কি করণীয় ঠিক করে দিতে পারে বা কি করতে পারে সরকার? এখানে মূল বিষয়টা হচ্ছে, আমি একটা স্টেজে আছি, আমি আরেকটা স্টেজে যদি যেতে হয় তাহলে আমাদের এক্সিস্টিং মেশিনগুলো অনেক ক্ষেত্রে প্রোডাক্টিভ না। আমাদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং আমাদের যে ওয়ার্কফোর্স আছে তাদেরকে আপগ্রেড করতে হবে, যাতে তারা আরও বেটার কোয়ালিটি, বেটার প্রোডাকশন, বেটার কোয়ান্টিটি যাতে এনশিওর করতে পারে। এই জায়গাতে উদ্যোক্তাদের সাইড থেকে একটা বড় বিনিয়োগ করতে হবে এবং চিন্তা করতে হবে, আমি এই সুযোগটা নিতে গেলে আমাকে এই প্রস্তুতিটা নিতে হবে। এই ক্ষেত্রে যে আর্থিক দুর্নীতির কথা বলছিলেন, আর্থিক খাতের অব্যবস্থাপনার কথা বলছিলেন, এই উদ্যোক্তাদেরকে প্রপারলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা দিতে হবে। সরকারের পক্ষ থেকে। যেমন আপনি যদি দেখেন যে 80-র দশকে যখন গার্মেন্টস সেক্টর বাংলাদেশে আসে, তখন কিন্তু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছিল। সেই জায়গাতে এই যে উদ্যোক্তারা যে তৈরি হয়েছে, এই উদ্যোক্তারা যেই জার্নিতে যেই জায়গাতে এসেছে, এই জার্নিটাকে যদি আরও বিকশিত করতে হয়, আরও বড় অবস্থায় নিয়ে যেতে হয়, মজবুত করতে হয়, তাহলে নতুন বিনিয়োগটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আর্থিক খাতে যে বড় সমস্যাটা হয়ে গেছে, যে যারা মূল স্রোতে আছে, যারা কাজ করছে, তাদেরকে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালাগুলো আছে, আর্থিক খাতের যারা সাথে সংশ্লিষ্ট যারা আছে, তারা সেভাবে প্রপারলি নার্সারিটা করছে না বা করেনি, বা এই জায়গাতে একটা বড় দুর্বলতা। এবং যে কারণে কিন্তু উদ্যোক্তারা সাহসী হচ্ছে না, উদ্যোক্তারা দিশেহারা হয়ে যাচ্ছে, উদ্যোক্তারা সমান সুযোগ দিতে হবে। সুতরাং আমার কথা হচ্ছে যে এই যে একটা লেভেল থেকে আমরা আরেকটা লেভেলে যেতে গেলে বড় ধরনের বিনিয়োগ দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে এসএমই সেক্টরে যারা আছে। এটা কি ঋণ সহায়তার কথা বলছেন? নট অনলি ঋণ, আমি বলবো যে আমাদের ইনফর্মাল চ্যানেলে 56% উদ্যোক্তা আছে, প্রায় 60-70 লক্ষ উদ্যোক্তা আছে, তারা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না। যারা এসএমই সেক্টরে আছে, বিশেষ করে মাইক্রো বা কটেজ সেক্টরে আছে, তাদেরকে কিন্তু বাংলাদেশ ব্যাংক সেভাবে নার্সারি করছে না। সুতরাং এই যে এলডিসি গ্র্যাজুয়েশন যদি সুযোগটা নিতে হয়, তাহলে আমাদের এই উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে এবং এই সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মূলধন একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের পাশাপাশি যে আনুষঙ্গিক যে বিষয়গুলো ইতিমধ্যে আমি বলেছি, এই জায়গাটাকে যদি একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করা যায়, উদ্যোক্তারা উৎসাহিত হবে, উৎসাহিত হয়ে তারা যদি প্রপারলি বিনিয়োগটা পায়
এবং তারা যদি তাদের কাজের পরিধিটাকে বড় করতে পারে, তাহলে আমরা তো চাই যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে চাই, জি, কিন্তু সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সরকারের নীতি আমরা সহায়তা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আর কিছু বলার আছে কিনা খুব সংক্ষিপ্ত? আমার একটাই প্রত্যাশা নতুন সরকারের কাছে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক অস্থিরতা ছিল, সেটা নির্বাচনের মাধ্যমে সমাধান হয়েছে। আমরা আর্থিক খাতের যে অস্থিরতাটা আছে, এই জায়গাতে সরকারের কাছে আমাদের প্রত্যাশা সব কিছু মিলে একটা সুশাসন দরকার। আমি একজন ব্যবসায়ী হিসেবে দাবি রাখছি যে আমি যদি সুশাসনের যে অনিশ্চয়তাটা আছে, দুর্বৃত্তায়নের যে বিষয়টা আমাকে প্রভাবিত করে, এটা থেকে আমি মুক্তি চাই। তাহলে আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ব্যবসায়ীরা যারা আছে তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশে থাকতে চায়, বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, বাংলাদেশকে আগামীর নতুনভাবে গড়ে তুলতে চায়। এই ক্ষেত্রে সরকারের সেই আস্থার যে অভাবটা আছে, এটা দূরীকরণের দায়িত্ব নিতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে সরকার যাতে আপনাদের এই কথাগুলো আমলে নিয়ে দেশের সুন্দর একটা আর্থিক খাতে একটা সুশাসন প্রতিষ্ঠা করেন এবং সেই লক্ষ্যে কাজ করেন। আমরাও সেটি চাই। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। যে দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটিএন নিউজের সঙ্গে।